সংসদ অধিবেশনের গতকালকের সেশনে এনসিপি নেতা নাহিদ ইসলাম তিনি একটি বক্তব্য দিয়েছেন। তার এই বক্তব্যের সময় কয়েক মাত্রায় বৃদ্ধি করে করে পরে ৩২ মিনিট দীর্ঘ করা হয়েছে। তার এই ৩২ মিনিটের লম্বা বক্তৃতায় তিনি বাংলাদেশের রাজনীতিকে মোটামুটি একেবারে মানুষের চোখের সামনে তুলে ধরেছেন, কোনো কিছু বাকি রাখেন নাই। এখানে অনেকগুলো বিষয় তিনি পয়েন্ট আউট করেছেন। আমি তার বক্তব্যটা পুরা মনোযোগ দিয়ে শুনছিলাম এবং বর্তমান সময়ের যে সমস্যাগুলো, রাজনীতিতে যে অচল অবস্থা তৈরি হয়েছে, এই মূল জায়গায় তিনি অ্যাড্রেস করতে পেরেছেন। আর এই বক্তব্যের পরে আমার কাছে মনে হয়েছে সম্ভবত জাতীয় সংসদে এর আগে এরকম গোছালো, সাজানো এবং যুক্তি ভিত্তিক বক্তব্য আর কেউ দিতে পারেনি। আমি তার বক্তব্যগুলোকে পয়েন্ট আউট করার চেষ্টা করেছি। 17টা পয়েন্টে তিনি টাচ করার চেষ্টা করেছেন এবং মজার ব্যাপার হচ্ছে এই যে বক্তব্যগুলো দিয়েছেন, যে 17টা পয়েন্ট আউট করেছেন, প্রত্যেকটা পয়েন্ট আউটে গিয়ে তিনি সরকারি দলের অর্থাৎ বিএনপি দলের যে সমস্ত এমপি মন্ত্রীরা রয়েছেন তাদেরকে অ্যাড্রেস করে বক্তব্য দিয়েছেন। অর্থাৎ যুক্তি দিয়েছেন, প্রতিযুক্তি দিয়েছেন, কেন করতে হবে সেই যুক্তির পরিপ্রেক্ষিতে সরকারি দলের কে কি বক্তব্য দিয়েছে ওই বক্তব্যকে কোট আনকোট করে তিনি বক্তব্য দিয়েছেন। এরকম মেসুড বক্তব্য আমরা দীর্ঘদিন শুনি না। বেশ কিছুদিন ধরে বলা হচ্ছিল ছাত্রদল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে একের পর এক ছাত্র শিবিরের উপরে যে হামলা করেছে, জুলাই যোদ্ধাদের উপরে হামলা করেছে, ডাকসু নেতৃবৃন্দের উপরে হামলা করেছে, সংসদ সদস্যদের উপরে হামলা করেছে বিএনপি দলীয় কর্মী বাহিনী, এই ব্যাপারে এনসিপি একেবারে নীরব দর্শকের ভূমিকা পালন করছিল। সবার কাছ থেকে মোটামুটি একটা সমালোচনা শুরু হয়ে গিয়েছিল যে দেখো জোটের নেতারা মার খাচ্ছে অথচ এনসিপি এ ব্যাপারে কোনো বিবৃতি দিচ্ছে না বা মুখ খুলছে না। আসলে উস্তাদের মায়ের শেষ রাত্রেই হয়। উস্তাদ নাহিদ ইসলাম তিনি এমন মারটা দিলেন শেষ রাত্রে এসে, যে মার দেবার পরে বিএনপির সংসদ সদস্যরা ইতিপূর্বে যে বক্তব্য দিয়েছেন তার বক্তব্যে কোনো জবাব নাই। তিনি প্রথমেই ধরেছেন অর্থমন্ত্রীকে। অর্থমন্ত্রী বলেছেন যে আমরা এই যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ দিলাম বা এই যে পরিবর্তন, এই পরিবর্তনটা রাজনৈতিক, এটা কোনো দলীয় নয়। নাহিদ ইসলাম তার বক্তব্যকে কোট আনকোট করে বলেছেন যে এইটা তিনি অসত্য কথা বলেছেন। সংসদীয় ভাষা, যেহেতু বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ হয়েছে মূলত দলীয় ভিত্তিতে, কারণ এই ব্যক্তি যাকে নিয়োগ দেওয়া হয়েছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর যাকে করা হয়েছে, এই ব্যক্তি বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলেন। এবার চিন্তা করেন পুরস্কার এটা। এবং বাংলাদেশের ইতিহাসে ইতিপূর্বে কোনো ব্যবসায়ী এইভাবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়নি। এবারই সরকার বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে একজন ব্যবসায়ীকে নিয়োগ দিয়েছে এবং তিনি এটাও অ্যাড্রেস করেছেন যে কেন এখানে তাকে আনা হলো, এর পিছনেও একটা কারণ আছে। কারণ এই সংসদে 11 জন এমপি আছে, মন্ত্রী আছে যারা ঋণ খেলাপি এবং তাদের এই ঋণ খেলাপির পরিমাণটা খুব ছোট নয়। কারো 1100 কোটি টাকা, 1500 কোটি টাকা, 700 কোটি টাকা, 600 কোটি টাকা, এই যে ঋণ খিলাপিগুলোকে সংসদে এনেছে সরকার। আর বাংলাদেশ ব্যাংকের গভর্নর উনিও তো ঋণ পুনঃতফসিলের কাহিনী সব জানেন, ওনার তো সব এগুলো জানা। তো এই রিশিডিউল করার জন্য, এই মেকানিজমের জন্য মূলত তাকে আনা হয়েছে। সরকার দলীয় যে সমস্ত ঋণ খিলাপি সদস্যগুলো আছে তাদের ঋণ যাতে আর কোনোদিন না পরিশোধ করতে হয় জনগণের টাকা, শুধু পুনঃতফসিল করে করে তিনি ক্লিন ইমেজ দিয়ে দিবেন। তিনি স্পষ্টভাবে জানতে চান অর্থমন্ত্রীর কাছে সরকার দলীয় সদস্যদের এই ঋণগুলো কবে ব্যাংক ফেরত পাবে, এর ব্যাপারে একটা নিশ্চয়তা চাই অর্থমন্ত্রীর কাছে। অর্থমন্ত্রীর এখানে আর কোনো ভাষা নাই, তিনি ভাষা হারিয়ে ফেলেছেন। কি জবাব দেবেন তিনি? এ তো সঠিক কথা বলেছেন। এরপরে তিনি রাষ্ট্রপতির ভাষণের উপরে ধন্যবাদ বক্তব্য দেওয়ার বিষয়ে এনেছেন। বিএনপির অনেক সংসদ সদস্য তারা রাষ্ট্রপতির ভাষণের বক্তব্যের পরে ধন্যবাদ দিতে গিয়ে শুধু ধন্যবাদই নয়, তারা আহ্লাদে গদগদ হয়ে গেছে। তিনি রাষ্ট্রপতির ব্যাপারটা বলেছেন যে এই রাষ্ট্রপতিকে এই সংসদে থাকার ন্যূনতম কোনো অধিকার নেই। কারণ এইভাবে অ্যাড্রেস করেছেন যে এই রাষ্ট্রপতি বেগম জিয়া, জিয়াউর রহমান এবং তারেক রহমান, এই তিনজনকে, বিশেষ করে বর্তমানের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুর্নীতিবাজ প্রমাণ করার জন্য শেখ হাসিনা তাকে দুদকে এনেছিল এবং প্রধানমন্ত্রীকে তিনি দুর্নীতিবাজ হিসেবে আখ্যা দিয়ে তাকে অত্যাচার নির্যাতন করেছেন। এ হচ্ছে সেই রাষ্ট্রপতি। বিএনপি এগুলো সব ভুলে গেছে। তাহলে যে রাষ্ট্রপতি বর্তমান সরকারি দলের প্রধানমন্ত্রীকে দুর্নীতিবাজ হিসেবে প্রতিষ্ঠিত করেছে, জিয়াউর রহমান এবং খালেদা জিয়াকে রাজাকারের দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে, জিয়াউর রহমানের খেতাবকে কেড়ে নিয়েছে,
বিএনপি সেই রাষ্ট্রপতিকে কেন তাদের এত ভালো লাগলো আমাদের বুঝে আসে না। তারা এই রাষ্ট্রপতিকে রেখে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। এরপরে তিনি ৭২-এর সংবিধানের বিষয়ে বলেছেন, ৭২-এর সংবিধানের প্রেম হঠাৎ করে বিএনপির ভিতরে এত উতলে উঠলো কেন, অথচ এই ৭২-এর সংবিধানকে স্বয়ং মুক্তিযোদ্ধারা পর্যন্ত বিরোধিতা করেছে। এই ৭২-এর সংবিধানকে জিয়াউর রহমান বিরোধিতা করেছে। এই ৭২-এর সংবিধানকে ওই সময়ে ৭৫ পরবর্তী যে সরকার এসেছিল তারা পর্যন্ত বিরোধিতা করেছে। ৭১ সালে যে যুদ্ধটা হয়েছে, এই যুদ্ধের পরবর্তী যে স্টেক হোল্ডার গুলো ছিল তারা পর্যন্ত এই ৭২-এর সংবিধানের বিরোধিতা করেছে। এই ৭২-এর সংবিধান তো মূলত একটি মুজিববাদী আদর্শের সংবিধান। এই সংবিধানের ভিতরে থেকেই, এই সংবিধানের কারণেই জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের খেতাব কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। এই সংবিধানের কারণেই আজকের প্রধানমন্ত্রীকে লন্ডনে চলে যেতে বাধ্য করা হয়েছিল। সেই সংবিধান, সেই ৭২-এর সংবিধান বিএনপির এখন এত ভালো লেগে গেল যে ৭২-এর সংবিধানের কারণে ১৭ বছর বিএনপিকে এবং অন্যান্য সমস্ত রাজনৈতিক দলগুলোকে প্রচন্ড নির্যাতন সহ্য করতে হয়েছে। সেই সংবিধানের প্রতি বিএনপির কেন এখন এত প্রেম, এইটা আমাদের বুঝে আসছে না। মাননীয় স্পিকার নাহিদের ভাষা আর কি, নীরব, হতবাক। এবং মজার ব্যাপার হচ্ছে, এই ৭২-এর সংবিধানের সবচেয়ে বেশি পক্ষে অবস্থান নিয়েছে ফজলুর রহমান, আন্দালিব রহমান পার্থ, অর্থাৎ পোল্টিবাজ যেগুলো আওয়ামী লীগ থেকে বিএনপিতে এসেছে, অর্থাৎ তারা মূলত এখনো বিএনপি নয়, তারা মূলত গুপ্ত আওয়ামী লীগ। জুলাই জাতীয় সনদ নিয়ে তিনি কথা বলেছেন। নাহিদ ইসলাম সালাউদ্দিন আহমেদের একটি বক্তব্যকে কোট করে বলেছেন। সালাউদ্দিন আহমেদের একটা বক্তব্য আগে আমরা এখানে আসলে একটু শুনে দেখি, দেখুন তিনি কি বলেছেন। কিন্তু মাননীয় স্পিকার, আমাদের একটা তাগাদা ছিল যে এরা সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা না হতে দেয়, সেজন্য আমরা সবকিছুতে আপোষ করে জুলাই জাতীয় সনদেও স্বাক্ষর করেছি। আমরা একত্রিত হয়েছি, সমঝোতা হয়েছে। এই বিষয়টি নাহিদ ইসলাম অ্যাড্রেস করেছেন যে জুলাই জাতীয় সনদ নিয়ে, গণভোট নিয়ে, বাংলাদেশের মানুষের গণরায়কে নিয়ে বিএনপি যে স্ট্যান্ড নিয়েছে, এইটাকে আমি মুনাফেকি ছাড়া আর কিছু বলতে পারি না। যদিও তিনি মুনাফেক শব্দটা সংসদে ব্যবহার করেন নাই, কারণ অসংসদীয় ভাষা তো। তবে যেটা বলেছেন সেটা মুনাফেকের চেয়ে অন্য কোনো কিছু, এর চেয়ে ভালো শব্দ আর হয় না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রসঙ্গে তিনি বলেছেন 1991 সালে কেউ একক সংখ্যাগরিষ্ঠতা পায় নাই। তখন আওয়ামী লীগ এবং বিএনপি প্রায় কাছাকাছি। যদি জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ মিলে যেত তাহলে তারা সরকার গঠন করে ফেলতো। আর যদি বিএনপি এবং জামাত মিলে যায়, বিএনপির সাথে যে কেউ আসলেই, যেহেতু বিএনপি একটু এগিয়ে ছিল, তখন বিএনপির কাছে জামাত এগিয়ে গেল এবং বলল যে আমরা কোনো কিছু চাই না, মন্ত্রিত্ব চাই না, কিছু চাই না, শুধু তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা মেনে নেবেন। বিএনপি সেটা মেনে নিয়ে জামাতের সাথে জোট করে সরকার গঠন করলো। সেই বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল। বাতিল করার কারণে ওইটা দিয়ে ৭২-এর সংবিধানে আবার আওয়ামী লীগ ফিরে গেল 96-তে এসে। তারপরে এসে তারা 2007-08 সালে পুরা ফাইনাল ম্যাচ খেলে দিল। 17 বছর এই তত্ত্বাবধায়ক সরকারের জন্য এই দুর্ভোগ। সুতরাং এ দায় বিএনপিও এড়াতে পারে না। বিচার বিভাগের যে স্বাধীনতার কথা বলা হয়, এইখানে তিনি অ্যাড্রেস করেছেন বিচার বিভাগ নিয়ে বর্তমান যে সিনিমিনি খেলা হচ্ছে। বিচার বিভাগের আলাদা সচিবালয় গঠন করার কথা ছিল, সেটি সরকার বেমালুম ভুলে গেছে। তারপরে এখানে একটা অধ্যাদেশ করা হয়েছিল, সেই অধ্যাদেশটি বাতিল করা হয়েছে। তার মানে আবার সবকিছুকে সরকারের আজ্ঞাবহ করে ফেলা হয়েছে। বিচারকরা সরকারের মুখের দিকে তাকিয়ে থাকবে, তারা যেভাবে বলবে বিচারকরা সেইভাবে রায় দেবে। তার মানে কোনো কিছুর পরিবর্তন নাই, হুবহু আগে যা ছিল তাই, বরং প্রকারান্তরে তার থেকে বেশি। এরপরে তিনি গুম ও মানবাধিকার বিষয়ে টাচ করেছেন। গুম ও মানবাধিকার 2টা অধ্যাদেশ বাতিল করে দিয়ে সরকার শেখ হাসিনার সেই পুরনো পথেই হাঁটছে। এরপরে তিনি মুক্তিযুদ্ধ ও জুলাই গণ অভ্যুত্থান নিয়ে যে একটা বিতর্ক তৈরি করা হয়েছে, মূলত এটি আওয়ামী লীগের পক্ষ থেকে করা হয়েছিল। বিএনপি সেখানে পাড়া দিয়েছে এই ফাঁদে। মুক্তিযুদ্ধ এবং জুলাই গণ অভ্যুত্থান এটা তো কখনো এক জিনিস নয়। মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা দেশ পেয়েছি, জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা আবার দ্বিতীয়বার স্বাধীন হয়েছি। এমনকি নাহিদ ইসলাম বলেছেন যে ওই মুক্তিযুদ্ধের ধারাবাহিকতাই 24-এর জুলাই গণ অভ্যুত্থান। সুতরাং মুক্তিযুদ্ধ থাকবে মুক্তিযুদ্ধের জায়গায়, জুলাই গণ অভ্যুত্থান থাকবে জুলাই গণ অভ্যুত্থানের জায়গায়। দুটির আলাদা সম্মান। যেমনটি মুক্তিযুদ্ধ এবং 90-এর আন্দোলন এক নয়, 69-এর গণ অভ্যুত্থান এক নয়, তেমনি এইগুলোর সাথে 24-এর গণ অভ্যুত্থানও সম্পূর্ণ আলাদা জিনিস। প্রত্যেকের আলাদা আলাদা মর্যাদা রয়েছে। সুতরাং আওয়ামী লীগের ফাঁদে পাড়া দিয়ে বিএনপি এখন এই বিতর্কটা উস্কে দিয়েছে। অথচ আমরা, অর্থাৎ নাহিদ ইসলাম বলেছেন যে এনসিপি কখনোই এই জাতীয় কথা বলে নেই যে আমরা জুলাই গণ অভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের উপরে স্থান দিয়েছি। তারাই মূলত খুব সুকৌশলে এই ফজলুর রহমান, আন্দালিব রহমান পাত্রা এই বক্তব্যগুলো ছড়িয়ে বেড়াচ্ছে।
এরপরে তিনি ভারত বাংলাদেশ সম্পর্কের ব্যাপারে বলেছেন। এখানে তিনি চমৎকার একটি ইঙ্গিত করেছেন। পররাষ্ট্রমন্ত্রী ভারতের সাথে সম্পর্ক চেয়েছেন কিসের ভিত্তিতে? আওয়ামী লীগ যে কাজ করে সম্পর্ক বৃদ্ধি করেছিল সেই পন্থা অবলম্বন করে, নাকি তার থেকে আরো বেশি কিছু দিয়ে? এইটা তিনি জনগণকে পরিষ্কার করতে বলেছেন, জানাতে বলেছেন। এবং ভারতের সাথে সবাই সম্পর্ক ভালো চায়, তবে সেইটা হতে হবে সমমর্যাদার ভিত্তিতে, কোনো চাকর এবং মনিবের সম্পর্কের ভিত্তিতে নয়, পরিষ্কার করে তিনি জানিয়ে দিয়েছেন। এরপরে তিনি খুব চমৎকার একটি জায়গায় আঘাত করেছেন, অর্থাৎ 17 বছরের যে দুর্নীতি, এই দুর্নীতির তিনি তদন্ত চেয়েছেন। এই সাথে 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশ যে পরপর দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হয়েছিল, এই দুর্নীতিটা কারা করেছিল তাদের চেহারাটা জনগণকে জানানোর জন্য সরকারের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন, প্রধানমন্ত্রীর প্রতি তিনি আহ্বান জানিয়েছেন। সরকারকে কোট আনকোট করিয়ে তাহলে একটা বিপদে ফেলে দিল না? সরকারকে কঠিন একটা বিপদে ফেলে দিল। বিএনপি এই জায়গায় করবে, কোনো কথা বলতে পারবে না, মার হবে, কোনো সাউন্ড হবে না, এই জাতীয় আর কি। এরপরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সাংবাদিকদের উপরে ছাত্র দলের নেতাকর্মীরা হামলা করেছে, ডাকসু নেতৃবৃন্দের উপরে হামলা করেছে, তারপরে চট্টগ্রাম সিটি কলেজে যে ছাত্র দল শিবিরের উপরে অস্ত্র শস্ত্র নিয়ে হামলা করে পায়ের রক কেটে দিয়েছে, এই বিষয়গুলো তিনি এনেছেন যে এইগুলোর বিচার এখনো হয় নাই, কাউকে গ্রেপ্তার করা হয় নাই, সাংবাদিকদেরকে মারধর করা হয়েছে। যে সাংবাদিকরা বিগত সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কোনো আন্দোলনে এবং বিশেষ করে 24-এর গণ আন্দোলনে তারা ব্যাপক ভূমিকা পালন করেছে, তাদেরকে ছাত্রদল পিটিয়েছে। ছাত্রদলের এই টুকাইরা, এই বিষয়টা নাহিদ ইসলাম এখানে অ্যাড্রেস করেছেন। এরপরে মাজার ভাঙার বিষয়ে তিনি কথা বলেছেন। মাজার ভেঙেছে বিভিন্ন জায়গায় অন্তর্বর্তীকালীন সরকারের সময়, বর্তমানেও কিছু মাজারে, সর্বশেষ কুষ্টিয়াতে যে মাজারটা ভাঙা হলো সেখানে অন্যের উপরে দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে, অথচ ওইখানের এমপি বিএনপির সংসদ সদস্য এবং এই সামনের কাতারে যারা ছিল তারা ছাত্রদল যুবদলের সভাপতি সেক্রেটারি এই পদধারী। তাহলে অন্যের উপরে কেন দোষ চাপানো হচ্ছে এবং এটার কেন সুষ্ঠু তদন্ত হচ্ছে না? এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যে চরম অবনতি ঘটেছে, স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি এখানে কোট আনকোট করে তিনি বক্তব্য দিয়েছেন যে তিনি বলেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী অন্য সমস্ত বিষয়গুলো নিয়ে ব্যস্ততা দেখাতে গিয়ে তার নিজের ঘর তিনি সামলাতে পারছেন না। এরপরে তিনি জঙ্গিবাদ নিয়ে কথা বলেছেন। জঙ্গিবাদ যে শেখ হাসিনা দীর্ঘদিন ধরে জঙ্গিবাদ নাটক সাজিয়ে বাংলাদেশের আলেম ওলামাদের উপরে যে অত্যাচার করেছেন, এই বিষয়টা তিনি টাচ করেছেন। এরপরে তিনি সরকার যে কৃষক কার্ড দিচ্ছেন, এই কৃষকদের অবস্থা নিয়ে কথা বলেছেন। কৃষকদের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না, মধ্যস্বত্ব ভোগীরা সবকিছু খেয়ে যাচ্ছে, এই বিষয়টা টাচ করেছেন। আর জুলাই গণহত্যার যে বিচার, এই বিচার প্রক্রিয়া মনে হচ্ছে স্তিমিত হয়ে গেছে। প্রধান প্রসিকিউটরকে সরিয়ে দিয়ে বর্তমান যাকে আনা হয়েছে, তিনি কি সমঝোতার মাধ্যমে এই অপরাধীদেরকে পার পাইয়ে দেওয়ার একটা ব্যবস্থা করছেন কিনা, বা সরকারের সাথে তাদের কোনো চুক্তি হয়েছে কিনা, এই জাতীয় বিষয়গুলো বলেছেন। সর্বশেষ তিনি তার নির্বাচনী এলাকা সম্পর্কে কথা বলতে গিয়ে বলেছেন যে আমি বিরোধী দলে থাকার কারণে সরকার ওখানে যাকে দিয়ে কাজ করাচ্ছে তিনি হচ্ছেন পরাজিত প্রার্থী, সেই পরাজিত প্রার্থীকে দিয়ে তিনি এখানে উন্নয়ন কাজের দায়িত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকা এবং আমার নির্বাচনী এলাকা কাছাকাছি হওয়ার কারণে একদিকে উন্নতি হচ্ছে, আর একদিকে যখন উন্নয়ন হচ্ছে না, তখন এখানে প্রচন্ড একটা বৈষম্য শুরু হয়েছে। এই বৈষম্য তার ক্রেডিট দেওয়ার দরকার নেই, কিন্তু উন্নয়ন হোক, এটা তিনি চমৎকার একটি ইতি টেনেছেন। তিনি সমস্ত বিষয়গুলো সামনে এনে চমৎকার একটি বক্তব্য উপস্থাপন করেছেন। সরকারি দলের তিনি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন যে তারা কোথায় কোথায় ভুল করছে। সরকারি দল এখান থেকে শিক্ষা নেবে বলে আমরা আশা করি। প্রিয় ভাই বোনেরা, আপনারা কি মনে করেন জানাবেন মন্তব্যের ঘরে। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।